কমরেড এবং বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে আমাদের অত্যন্ত আপনজন, আমাদের অবিভক্ত বর্ধমান জেলার পার্টি নেত্রী, পার্টি জেলা কমিটির সদস্য, মহিলা ফ্রন্টের নেত্রী, আমাদের অনেকের কাছে গৌরী বৌদি, গৌরীদি বা গৌরী কাকিমা বলে পরিচিত কমরেড গৌরী ব্যানার্জি 24শে ডিসেম্বর রাত্রি 11:30টায় বেশ কিছুদিন ধরে তিনি রোগ ভোগ করার পর একটি বেসরকারি নার্সিংহোমে প্রয়াত হন। আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্ব বর্ধমান জেলা কমিটির আহ্বানে আমাদের এই সর্বমঙ্গলা পার্কে আমরা তার স্মরণে আজকে স্মৃতিচারণ সভা আমরা শুরু করব। এই সভায় সভাপতিত্ব করার জন্য আমি আমাদের পার্টির জেলা সম্পাদক, পার্টি রাজ্য কমিটির সদস্য কমরেড সৈয়দ হোসেনের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। এই জানত নেতৃত্ব যারা আছেন, আমাদের মাল্যদানের পর আমি নেতৃত্বকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমরা মাল্যদানের মধ্য দিয়ে আমরা এই স্মরণ সভার কাজ আমরা শুরু করছি। প্রথমেই আজকে সভার সভাপতি সৈয়দ হোসেন তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য শ্রদ্ধেয় কমরেড অমল হালদার। শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য শ্রদ্ধেয় কমরেড অচিন্ত মল্লিক। শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রদ্ধেয় কমরেড বীরেশ মণ্ডল। শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের প্রবীণ নেতা শ্রদ্ধেয় কমরেড অরিন্দম কোনার। শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের পার্টির প্রবীণ নেতা কমরেড তাপস সরকার। শ্রদ্ধা নিবেদন করবেন প্রবীণ নেতা কমরেড গণেশ চৌধুরী। আমাদের পার্টি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড তাপস চট্টোপাধ্যায়। সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অশেষ কোনা। শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের পার্টির অন্যতম নেতা কমরেড সাইদুল হক। জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড সুদীপ্ত বাগচি।
এখন শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য অপূর্ব চট্টোপাধ্যায়। পরিবারের পক্ষে মাধবী ভট্টাচার্য। মাধবী ভট্টাচার্য। কমরেড পল্লবী ভট্টাচার্য। নাতনি গৌরী বৌদির নাতনি পল্লবী ভট্টাচার্য। ভাইজি সংঘমিত্রা ব্যানার্জি। অসুস্থতার সময় বা গৌরী বৌদির পাশে যারা সব সময় সাহায্য করেছেন, একবারে বাড়ির নিজের আপনজনের মতো, কমরেড দুলাল দাস, তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য অনুরোধ করছি। কমরেড মিঠু রায়, কমরেড আলতাফ হোসেন, এদের এসে আমি শ্রদ্ধা নিবেদনের জন্য অনুরোধ করছি। কমরেড দীনেশ ঝা, দীনেশ দা, এরা সকলেই একদম গৌরী বৌদির সঙ্গে সবসময় থেকেছেন। আমি আমাদের পার্টির যারা জেলা কমিটির সদস্য আছেন এখানে উপস্থিত এবং এরিয়া কমিটির সম্পাদক, তাদের একে একে এসে শ্রদ্ধা নিবেদনের জন্য অনুরোধ করব। কমরেড সুদীপ্ত গুপ্ত, কমরেড নজরুল ইসলাম, কমরেড নজরুল ইসলাম, কমরেড মৃণাল কান্তি কর্মকার, কমরেড দীপঙ্কর দে, কমরেড মেহবুব আলম, কমরেড অনির্বাণ রায়চৌধুরী, জেলা কমিটির সদস্য যারা আছেন, বিভিন্ন ফ্রন্টের যারা নেতৃত্ব আছেন, এখানে উপস্থিত আছেন মহিলা ফ্রন্টের নেত্রী এবং গৌরী বৌদির অত্যন্ত আপনজন শ্রদ্ধেয় কমরেড চন্দ্রাবলী সেন, আমি তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য অনুরোধ করছি। হ্যাঁ, একসাথে পত্রিকার পক্ষ থেকে বৌদি, কমরেড শুক্লা সরকার, ছাত্র ফ্রন্টের অমৃত রায়, একটু তাড়াতাড়ি আসবেন। এরিয়া কমিটির সম্পাদক যারা আছেন, অতনু হুই, কাজল রায়, যুব ফ্রন্টের অরুণাভ মুখার্জি, মহিলা ফ্রন্টের পক্ষে কমরেড শ্রাবণী মল্লিক, কমরেড শ্রাবণী মল্লিক, শিক্ষক ফ্রন্টের পক্ষে কমরেড শিবশঙ্কর সাহা, বস্তি ফ্রন্টের পক্ষে কমরেড জেলা সম্পাদক কমরেড অরিন্দম মৌলিক, সাংস্কৃতিক ফ্রন্টের পক্ষে কমরেড পূজন সেনগুপ্ত, কমরেড স্বপ্না সেন, তাকেও আমি শ্রদ্ধা নিবেদনের জন্য অনুরোধ করছি।
অরুণ মজুমদার, সুকৃতি ঘোষাল, তাদেরকেও শ্রদ্ধা নিবেদনের জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় অরুণ মজুমদার, কর্মচারী ফ্রন্টের পক্ষে কমরেড প্রণব আইচ, আইনজীবী ফ্রন্টের যদি কেউ এসে থাকেন কমরেড প্রদীপ আইচ, কমরেড প্রদীপ আইচ আইনজীবী ফ্রন্টের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন। এখানে উপস্থিত আছেন আমাদের প্রবীণ নেতা কমরেড দুলাল নাগ, তাকেও আমি শ্রদ্ধা নিবেদনের জন্য অনুরোধ করছি। কমরেড জনার্দন রায়, আমরা এবার আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি শুরু করব। আমি নেতৃত্বকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের রাজ্য কমিটির সদস্য যারা আছেন তাদের সকলকে, কমরেড বীরেশ দা, কমরেড অরিন্দম কোনার, কমরেড তাপস সরকার, কমরেড তাপস দা, ডান দিকে একটি 4 চাকার গাড়ি আছে, যে যিনি ড্রাইভার, গাড়িটা একটু সরানোর জন্য অনুরোধ করছি। ও আচ্ছা, বাইকগুলো যারা রেখেছেন গাড়িটা বার করতে পারছেন না, ডান দিকে যারা বাইক রেখেছেন একটু বাইকগুলো সরিয়ে দিন, গাড়িটা চলাচলে সাহায্য হবে। আচ্ছা, পারমিতা, এখন শুরুতেই আপনাদের কাছে সঙ্গীত পরিবেশন করবেন কমরেড পারমিতা। আমি পারমিতাকে সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি। এখানটা করতে হবে। কমরেড তাপস দা, অশেষ কোনার এবং সুদীপ্ত বাগচি, তাদের আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। চলে এসো তোমরা। এবার সঙ্গীত পরিবেশন করছেন কমরেড পারমিতা। হ্যালো, আসুন না, আসুন না। কমরেড চন্দ্রাবলী সেনকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। নমস্কার। প্রয়াত কমরেড গৌরী ব্যানার্জি লাল সালাম। প্রয়াত কমরেড গৌরী ব্যানার্জি অমর রহে। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাঁদা হাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু দেখা পাওয়া,
যায়, আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। অশেষ বাসনা লয়ে ভাঙা বল, প্রাণপণ কাজে পায় ভাঙা ফল, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে ভাঙা ভাষা। হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধো খানি কথা সাঙ্গ নাহি হয়, হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধো খানি কথা সাঙ্গ নাহি হয়। লাজে ভয় ত্রাসে আধো বিশ্বাসে, লাজে ভয় ত্রাসে আধো বিশ্বাসে, শুধু আধো খানি ভালোবাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাঁদা হাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। আমরা স্মরণ সভার প্রথম অংশের কাজ, শ্রদ্ধা জানানোর কাজ আমরা শেষ করেছি। এখন স্মৃতিচারণার কাজ শুরু হবে। আমি প্রথমেই আমাদের পার্টি জেলা কমিটির পক্ষ থেকে এই স্মরণ সভায় যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড অমল হালদার, কমরেড অচিন্ত মল্লিক। এখানে উপস্থিত আছেন আমাদের পার্টি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, জেলা কমিটির সদস্য, আমার সহকর্মী কমরেডগণ। আমাদের পার্টির, আমাদের রাজনৈতিক যারা শিক্ষা দিয়েছেন এমন অনেকেই এখানে উপস্থিত আছেন। মহিলা আন্দোলনের রাজ্যের নেত্রী কমরেড চন্দ্রাবলী সেনও শ্রদ্ধা জানাবার জন্যে আজকের এই স্মরণ সভায় উপস্থিত হয়েছেন। এর বাইরে যারা আমাদের পার্টি পরিবার এবং পরিবারের বাইরে যারা আমাদের এই স্মরণ সভার কথা শুনছেন, আমি তাদের প্রত্যেককেই অভিনন্দন, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আমি গৌরীদির পরিবার, এখানে উপস্থিত আছেন তার নাতনি, তার ভাইজি এবং পরিবারের আরও কয়েকজন উপস্থিত আছেন, এবং যারা শেষ মুহূর্তে গৌরীদির পাশে দাঁড়িয়েছিলেন, আত্মীয়র মতো, সন্তানের মতো যারা শেষ মুহূর্তে গৌরীদির কাছে ছিলেন, তাদের প্রত্যেকের সঙ্গে আমাদের পার্টির সকল সদস্যের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। গৌরীদি, আমি খুব ছোট থেকেই কমরেড গৌরীদির সঙ্গে আমার পরিচয় খুব ছোটতেই, কারণ আমার বাড়ি যেখানে গলসি, এক সময়ে উনি সেখানে শিক্ষকতা করতেন গলসি সারদা বিদ্যাপীঠে, এবং 70 থেকে 77 এই আধা ফ্যাসিবাদী সন্ত্রাসের সময়ে গৌরীদি গলসিতেই বাড়ি ভাড়া করে সেখানেই থাকতেন।
ওই সময়ে যারা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিল, যে পরিবারগুলি যুক্ত থাকতেন, তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ আত্মীয়ের মতো সম্পর্ক বজায় রেখেই তারা চলতেন। ফলে আমাদের পরিবারের সঙ্গে ওই সময় থেকে গৌরদীর পরিবারের একটা সম্পর্ক ছিল, গৌরদী এবং অশোকদার। ফলে আমাদের বাড়ির যে কোনো দুর্ঘটনা, আমাদের বাড়ির যে কোনো দুঃখের সময়ে অশোকদা, গৌরদী তা হচ্ছে পাশে দাঁড়িয়েছিলেন। তারপরে কিছুটা কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছিল। সদাহাস্য, হাসি মুখে থাকতেন গৌরদী। সাধারণভাবে তিনি শিক্ষকতা করতেন। বলছি, সাধারণ মানুষ ভালো শিক্ষক হিসাবে, শিক্ষিকা হিসাবে কমরেড গৌরদীকে জানতেন। ঠিক সময় স্কুলে যাওয়া, স্কুলে শেষ হলে শেষ ঘন্টার পরে তিনি স্কুল থেকে বেরোতেন। সেই সময়ে স্কুল বন্ধ হলো কি হলো না এটা বোঝার জন্যে শেষে 3 জন যারা বেরোতেন, হেডমাস্টার, যে প্রধান শিক্ষিকা, সন্ধ্যাদি, গৌরীদি এবং ছায়াদি, শেষে এই 3 জন স্কুল থেকে বেরোতেন, স্কুল গেটে তালা লাগত। ফলে সবাই বুঝে নিতেন যে স্কুল বন্ধ হয়েছে। এই এলাকার সাধারণ মানুষ ভালো শিক্ষক হিসাবে একটা শ্রদ্ধার চোখে গৌরীদিকে দেখতেন। এই জন্য ওই সময় বলছি, সারদা বিদ্যাপীঠে 2 জন শিক্ষিকা ছিলেন গৌরী নামে, এক গৌরীদি আর একজন গৌরী ভট্টাচার্য। গৌরী ভট্টাচার্য যেহেতু চেহারাটা একটু মোটা ছিল, তাকে সবাই মোটা গৌরীদি বলতেন। আর গৌরীদিকে সকলেই গৌরীদি বলেই ডাকতেন। কাছের সম্পর্ক হলে সাধারণ অভিভাবক, বলছি আপামর জনগণ, এইভাবেই তাকে দেখেছেন। তার রাজনৈতিক পরিচিতি মানুষের কাছে বড় ছিল না, যদিও তিনি দীর্ঘদিন, বিশেষ করে বামপন্থী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যখন স্কুলগুলির পরিচালন সমিতির নির্বাচন হয়েছে, তিনি শিক্ষক প্রতিনিধি হিসাবে তিনি পরিচালন সমিতির সদস্য হিসাবে ছিলেন দীর্ঘদিন পর্যন্ত। সাধারণভাবে শিক্ষকতার ক্ষেত্রে যে যত্নের সঙ্গে ছাত্রছাত্রীদের পড়াতেন, ঠিক অনুরূপভাবেই পরিচালন সমিতির সদস্য হিসাবে স্কুলকে গড়ে তোলার ক্ষেত্রেও তার একটা ভূমিকা থাকত। পাশের এলাকা একটা সময় ছিল গলসি এবং তার আশেপাশের গ্রামগুলিতে, বিশেষ করে সংখ্যালঘু গ্রামে, সেখানে সাধারণ মহিলারা স্কুলে আসতো না। কয়েকজন শিক্ষিকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যে সাধারণ মেয়েদের স্কুলে টেনে নিয়ে আসা, এবং এই কাজে যারা অগ্রণী ভূমিকা গ্রহণ করতেন তাদের মধ্যে গৌরীদি ছিলেন অন্যতম। পাশে একটা গ্রাম আছে দয়ালপুর, যে গ্রামে ৭৭ সালের আগে কোনো মহিলাই স্কুলে, মাধ্যমিক স্কুলে বা হায়ার সেকেন্ডারি স্কুলে ভর্তি হননি। বামফ্রন্ট আসার পরই ছাত্রীরা স্কুলে আসতে হচ্ছে শুরু করে, এবং এখন এমন পরিবার নেই যে পরিবারে কোনো না কোনো মেয়ে যারা পড়াশোনা করছে তারা স্কুলে 5-এ ভর্তি হয় না, এমনটা নেই। এই কাজের ক্ষেত্রে একটা বড় ভূমিকা থাকতো গৌরীদির, যেহেতু প্রথম অংশ তারা আসতেন, প্রথম তারা ছাত্র হিসাবে স্কুলে ভর্তি হয়েছে, ফলে তাদের খোঁজ খবর রাখা, তাদের পরিবার সম্পর্কে খোঁজ খবর রাখা, এই কাজ তিনি করতেন। আমরা দেখেছি গৌরীদি সাধারণ মানুষের কাছে তার রাজনৈতিক পরিচিতি খুব বড় ছিল না। স্বামী অশোকদার সম্পর্কে একটা ধারণা ছিল, কমিউনিস্ট পার্টির নেতৃত্ব একটা অংশ হিসাবে ধারণা ছিল, কিন্তু গৌরীদির সম্পর্কে সে ধারণা ছিল না। কিন্তু একটি ঘটনা গলসির মানুষের মধ্যে খুব আলোচনায় এসেছিল। আলোচনাটা হচ্ছে এই যে তখন, এখন যেমন 6 লেন আছে, তখন 6 লেন গলসিতে ছিল না, 4 লেনও ছিল না। তখন একটাই রাস্তা, দুদিকে দোকান। বর্ধমান থেকে উনি যেতেন স্কুলে, কখনো স্কুলের সময়ের পরে যাননি, স্কুলের আগে গেছেন, এবং ফেরার সময়ও ওইখানে বাস স্ট্যান্ডে বাস ধরে তিনি আসতেন। একদিন অনেকক্ষণ বাস আসেনি, বাস না আসার জন্য আর একজন শিক্ষিকা এবং গৌরীদি দাঁড়িয়ে আছেন। যারা দোকানদার আছে, ব্যবসাদার আছে, তারা দেখছেন। এই সময়ে একটি গাড়ি, এটা সম্ভবত তখন রামনারায়ণ দা স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী ছিলেন,
পেরিয়ে যেতে তিনি দেখেছেন। গাড়ি কিছুটা গিয়ে যাওয়ার পরে গাড়ি ঘুরিয়ে এসছেন, পাইলট কার পর্যন্ত ঘুরে এসেছে এবং সেখানে নেমে গৌরীদির সঙ্গে কথা বলেছেন। পরে দুজনকে তুলে দুজনকে বর্ধমান নিয়ে এসছেন। সেই সময় মানুষের মধ্যে মন্ত্রীদের প্রতি একটা শ্রদ্ধা ছিল। গলসিতে একটা আলোচনায় উঠেছিল যেই ধরনের মন্ত্রীরা যার সঙ্গে নেমে এসে কথা বলেন, নিশ্চয়ই তিনি সেই ধরনের মানুষ যে জন্য মন্ত্রীরা নিচে কথা বলছে। আজকে রাজনীতির ক্ষেত্রে মন্ত্রীদের সম্পর্কে সে শ্রদ্ধা নেই। কাল একটা জায়গায় সাধারণ টিচাররা, প্রাইমারি স্কুলের টিচাররা কথা বলছে, আমি সেখানে ছিলাম। প্রাইমারি স্কুলের ছাত্রদের কোর্স হচ্ছে, আর সেই কোর্সের পতাকা তুলছে, জাতীয় ফ্ল্যাগ তুলছেন মন্ত্রী, আর তারা বলছে, শিক্ষকরা মন্তব্য করছে যে আমাদের এত খারাপ সময় যেখানে চোরেরা মন্ত্রী তুলে। আমি একথা সাধারণভাবে বলছি না আজকে স্মরণসভায়, কিন্তু এই যখন মনোভাব হয়েছে রাজনীতির সম্পর্কে, মানুষের মনোভাবটা হচ্ছে এইটা সেই সময়ে এটা ছিল না সেই সময়ে যে একজন শিক্ষক তার সংখ্যালঘু অংশের বা সংখ্যাগুরু কোন জায়গায় ছাত্রী, তার জাত কি, ধর্ম কি, এই নিয়ে শিক্ষকরা ভাবতেন না, গার্জেনরাও ভাবতো না এই শিক্ষকের কি জাত আছে। যে নিবিড় সম্পর্ক ছিল, আজকে আমাদের রাজ্যে তার পরিবেশটা নষ্ট হচ্ছে। বিষ হচ্ছে, জাতের নামে বিষ ছড়ানো হচ্ছে, ধর্মের নামে বিষ ছড়ানো হচ্ছে। আজকের সময়ে গৌরীদির এই স্মরণ সভায় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যে আজকে আমরা আগে যে সম্পর্ক দেখেছি, আমরা আগে যে শ্রদ্ধা দেখেছি শিক্ষকদের সম্পর্কে, অভিভাবকদের সম্পর্কে, বয়স্কদের সম্পর্কে, আজকে সেগুলো সমস্ত নষ্ট হচ্ছে। আমাদের ফিরিয়ে আনতে হবে সেই বাংলাকে, আমাদের ফিরিয়ে আনতে হবে সেই শহর, সেই গ্রামকে, যেখানে শ্রদ্ধা থাকবে, যেখানে শিক্ষকদের প্রতি সম্মান থাকবে, রাজনীতির প্রতি শ্রদ্ধা থাকবে। সেরকম সমাজকে ফিরিয়ে আনতে হবে। সেই সমাজ আজকের এই সমাজ নয়, এর থেকে উন্নত সমাজ। সেই উন্নত সমাজে সেইটা পাওয়া যাবে যে সমাজে এই শ্রদ্ধাগুলো ফিরে আসবে আরো উন্নত পর্যায়ে। সেই সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার শপথ আমাদের গৌরীদি স্মরণসভাতে আমাদের গ্রহণ করতে হবে। আমি আপনাদের কাছে শোক প্রস্তাব পাঠ করব এবং শোক প্রস্তাব পাঠের শেষে আপনাদের অনুরোধ করব একবার কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালনের জন্য। আমি তার আগে একটি ঘোষণা করে দিতে চাই, আজকে এই স্মরণ সভায় আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অঞ্জু কর তার থাকার কথা, কিন্তু তিনি জানিয়েছেন যে অসুস্থ হয়ে পড়েছেন। একটা অনুষ্ঠানে ছিলেন, গতকাল রাত সারা রাত জাগতে হয়েছে, তিনি আসতে পারছেন না এবং দুঃখের সঙ্গে তিনি বলেছেন যে গৌরীদির স্মরণ সভায় যাবার আমার খুবই ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়ার জন্যে আমি থাকতে পারিনি। আমি আপনাদের কাছে সেটাকে জানিয়ে দিলাম এবং আমি শোক প্রস্তাব পাঠ করছি এবং শোক প্রস্তাব পাঠের পর আমি সকলকে অনুরোধ করব যে 1 মিনিট কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালনের জন্য। কমরেড গৌরী ব্যানার্জির স্মরণে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্ব বর্ধমান জেলা কমিটি আহূত আজকের স্মরণ সভায় আমরা বিনম্র চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করছি গণ আন্দোলনের প্রয়াত প্রবীণ নেত্রী কমরেড গৌরী ব্যানার্জিকে। অবিভক্ত বর্ধমান জেলা ও আজকের পূর্ব বর্ধমান জেলার মহিলা ফ্রন্টের অন্যতম নেত্রী কমরেড গৌরী ব্যানার্জি দীর্ঘ রোগ ভোগের পর গত 24শে ডিসেম্বর 2024 সালে প্রায় 11টা 30 মিনিট নাগাদ দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। তিনি সকলের কাছে গৌরীদি, গৌরী বৌদি বা গৌরী কাকিমা বলেই পরিচিত ছিলেন। তিনি কিছুদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন। বেশ কয়েকবার চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল। তিনি অত্যন্ত প্রাণোচ্ছল উদ্যমী কমরেড ছিলেন। 4.5 বছর আগে তার স্বামী ও সংগ্রামী সাথী পার্টির প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড অশোক ব্যানার্জি প্রয়াত হন। অশক্ত শরীর নিয়েও কয়েক মাস আগেও পার্টি ও গণফ্রন্টের বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করতেন। কমরেড গৌরী ব্যানার্জি জন্মগ্রহণ করেন আজকের বাংলাদেশের কুমিল্লাতে জুলাই মাসের 1 তারিখে 1941 সালে। শৈশবেই বাবা মাকে হারান। এর পরবর্তীতে তারা রসুলপুর ও মেমারিতে এসে বসবাস করতে থাকেন। দাদুর কাছেই থেকে পড়াশোনা ও বেড়ে ওঠা। 1973 সালে তিনি পার্টি সভ্যপদ অর্জন করেছিলেন। তিনি পার্টির 49তম সম্মেলন থেকে জেলা কমিটির সদস্য হন
এবং 25তম বর্ধমান সম্মেলন 2021 পর্যন্ত এই দায়িত্বে আসীন ছিলেন। 1970 থেকে 77 আধা ফ্যাসিবাদী সন্ত্রাস পর্বে তার সাহসী ভূমিকা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। এই পর্বে 1971 সালে রায়ানের জমির আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের জন্য তৎকালীন কংগ্রেসি গুন্ডা বাহিনী তার স্বামী কমিউনিস্ট নেতা কমরেড অশোক ব্যানার্জিকে নৃশংসভাবে আক্রমণ করে এবং মিথ্যা মামলায় গ্রেপ্তার করে 1973 সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিলেন। এত সত্ত্বেও এ সময়ে ও পরবর্তীতে তিনি কমরেডদের বুক দিয়ে সস্নেহে সাহায্যের ক্ষেত্রে সপ্রশংস ভূমিকা নিয়েছিলেন। কমরেড গৌরী ব্যানার্জি দীর্ঘ সময় ধরে জেলা মহিলা ফ্রন্টের নেত্রী ছিলেন। 1997 থেকে 2010 সাল পর্যন্ত মহিলা ফ্রন্টের রাজ্য কমিটির সদস্য ছিলেন। অবিভক্ত বর্ধমান জেলার মহিলা ফ্রন্টের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন 1987 থেকে 2013 সাল পর্যন্ত। অবিভক্ত বর্ধমান ও পরে পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য ছিলেন 1982 থেকে 2021 সাল পর্যন্ত। দীর্ঘ সময় জেলা মহিলা ফ্রন্টের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। জেলা মহিলা ফ্রন্টের ভবন নির্মাণে তার অবদান অনস্বীকার্য। 1965 সালে তিনি কমরেড অশোক ব্যানার্জির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিএ পাস করার পর তিনি মেমারির একটি স্কুলে শিক্ষকতা পেশায় যোগদান করেছিলেন। পরবর্তীতে গলসি সারদা বিদ্যাপীঠ মহিলা বিদ্যালয় থেকে অবসর নেন। সমাজ পরিবর্তনের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে কমরেড গৌরী ব্যানার্জি পার্টিতে যোগদান করেছিলেন। প্রকৃত অর্থে পার্টি ছিল তার পরিবার। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি লাল ঝান্ডা বহন করে গেছেন। তার অমায়িক ব্যবহার, সকলকে দ্রুত আপন করে নেওয়ার মানসিকতা, শ্রমজীবী মানুষের প্রতি মমত্ববোধ, পার্টির আদর্শের প্রতি অবিচল আস্থা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা পরায়ণতা অনুকরণযোগ্য। অসুস্থতার আগে ও পরে তার পরিচিত সমস্ত কমরেডরাই ছিলেন তার আপনজন। তিনি মরণোত্তর দেহদান করেছেন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্ব বর্ধমান জেলা কমিটি তার প্রয়াণে গভীরভাবে মর্মাহত শোকাহত। আজকের এই স্মরণসভায় আমরা ক্লান্তিহীন যোদ্ধাকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করছি এবং তার অসংখ্য গুণমুগ্ধ শুভানুধ্যায়ী ও পরিবার স্বজনকে সমবেদনা জ্ঞাপন করছি। কমরেড গৌরী ব্যানার্জি লাল সেলাম, কমরেড গৌরী ব্যানার্জি অমর রহে। আমি সকলকে অনুরোধ করব একটু উঠে দাঁড়িয়ে দাঁড়াতে। শুরু। বসুন। এখন স্মৃতিচারণা করবেন আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য কমরেড অচিন্ত মল্লিক। কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কমরেড গৌরী ব্যানার্জি পরিবারের সদস্যগণ এবং আজকে এই স্মরণ সমাবেশে উপস্থিত কমরেডগণ, বন্ধুগণ, মায়েরা ও বোনেরা, আমি প্রথমেই আমার ব্যক্তিগত তরফ থেকে পার্টির পক্ষ থেকেও কমরেড গৌরী ব্যানার্জির অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। কমরেড গৌরী ব্যানার্জির সাথে প্রথম সাক্ষাৎ যদি বলা যায় আমার সাথে জীবনের, এটা হচ্ছে 1971 সাল। আমি তখন বর্ধমান জেলে বিনা বিচারে আটক হয়ে কারারুদ্ধ ছিলাম। হঠাৎ একদিন খবর এলো যে কমরেড অশোক ব্যানার্জিকে পুলিশের এবং তৃণমূল কংগ্রেসীরা প্রচণ্ডভাবে তার উপর আক্রমণ চালিয়ে তাকে মিথ্যে মামলায় জেলে পাঠানো হচ্ছে এবং আজকে জেলে ঢুকবে। পুলিশ, আমাদের জেল পুলিশরা কাছে যেতে দেয়নি। দূর থেকেই দেখেছিলাম খাটিয়া করে কমরেড অশোকদাকে জেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছিল।
আমাদের পরের দিন দায়িত্ব পড়েছিল, আমরা যারা একটু কম বয়সে ছিলাম, পার্টি নেতারা দায়িত্ব দিয়েছিলেন যে কেমন আছে অশোকদা, তোমাদের শরীর অসুস্থতার নাম করে একটু গোটা বিষয়টা অশোকদার সঙ্গে কথা বলে খোঁজ খবর নিয়ে এসো। এই সময় কমরেড গৌরী বৌদি জেলখানার যখন হাসপাতালে অশোকদা ভর্তি ছিলেন, তখন জেল হাসপাতালে দেখতে আসতেন। পরবর্তীতে যখন একটু সুস্থ হয়ে ওঠেন, জেলের বাইরে যেমন দেখার ব্যবস্থা থাকে সেইভাবেই দেখতে আসতেন। কার্যত তখন থেকেই একটা পরিচয় গড়ে উঠেছিল কমরেড গৌরী বৌদির সাথে। কমরেড বলা যায় যে তারপরে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। আবার যখন জেলা যুব সংগঠনের দায়িত্ব নিয়ে জেলা কেন্দ্রে কাজে শুরু করি, তখন থেকেই সেই পুরনো পরিচয় আস্তে আস্তে ঘনিষ্ঠতায় পরিণত হয়। অনেক কাছাকাছি যাওয়ার, কাছাকাছি থাকার, কাছাকাছি বোঝার তার সুযোগ ঘটে আমার জীবনে। এই বাড়িতে যখন আমাদের ভূতিদার বাড়িতে গৌরী ব্যানার্জি অশোকদা এখানে এলেন, তখন এখানেও মাঝে মাঝে অশোকদা তখন অসুস্থ দেখতে আসা। পরবর্তীকালে অশোকদা মারা যাওয়ার পরেও নতুন চিঠি সঙ্গে কমরেডদের যারা যুক্ত আমাদের আছে তাদের নিয়ে সভা করার জন্য এসেছি। কথাটা উত্থাপন করতে এই জন্য যে প্রস্তাবে যেভাবে উল্লেখ করা হয়েছে যে পার্টির কমরেড দায়িত্ব ছিলেন আপনজন, এই শেষ দিন যতদিন পর্যন্ত সুস্থ ছিলেন গৌরী বৌদি, কি আন্তরিকতা, বড় দিদির মতো বড় কার্যত মাতৃস্নেহে বলা যায় পার্টি কমরেডদের তিনি যেভাবে দেখতেন, এ হচ্ছে বিরলতম ঘটনা। অসুস্থ ছিলেন শেষ কয়েকটা মাস ঠিকই, কিন্তু তার আগে পর্যন্ত জীবনের অনেক ঘাত প্রতিঘাত, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে কমরেড গৌরী বৌদিকে পেরোতে হয়েছে। কিন্তু কোনোদিনই কোনো প্রতিকূলতাই গৌরী বৌদিকে তার আদর্শ, তার নিষ্ঠা, তার স্বপ্ন, তার কাজের ধারা থেকে এতটুকু হচ্ছে বিচলিত করতে পারেনি। তার লক্ষ্য, তার কাজের ক্ষেত্রে তিনি ছিলেন অনড় স্থিতধীর। বহু পারিবারিক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, রাজনৈতিক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কমরেড গৌরী বৌদি জীবনের শেষ দিনটা পর্যন্ত যেভাবে কমিউনিস্ট পার্টির একজন কর্মী হিসেবে তিনি কাজ করে গেছেন, তার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। শুধু মহিলা আন্দোলন নয়, জেলার মহিলা আন্দোলনের গোটা অবিভক্ত জেলার তিনি এক বড় নেত্রী ছিলেন, এ তো সবাই আমরা জানি। কিন্তু কার্যত শুধু মহিলা আন্দোলনে নয়, মহিলা আন্দোলনের সীমানা অতিক্রম করে তিনি কার্যত পার্টি নেত্রী হিসাবে গোটা জেলাতেই, অবিভক্ত জেলাতেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। কমরেড গৌরী ব্যানার্জির যে জীবন, তার যে শিক্ষা, তার যে স্বপ্ন, আজকের দিনে দাঁড়িয়ে যখন তার আমরা স্মরণ সবাই মিলিত হয়েছি, তার থেকে যদি আমরা আজকের এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তার চলার রাস্তা, তার স্বপ্ন, তার আদর্শের প্রতি অনড় দৃঢ়তা, এর থেকে শিক্ষা নিয়ে যদি আমরা নিজেদের পথ চলতে পারি,
তবেই কমরেড গৌরী ব্যানার্জির প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারব। আজকে গোটা দেশে একটা বড় প্রতিকূলতার মধ্যে আমরা আছি, সবাই আমরা বুঝি এটা। আমাদের দেশ, আমাদের রাজ্য, আমি খুব বিস্তৃত আলোচনায় যাব না। পরবর্তীকালে কমরেড অমল হালদারও আছেন, তিনি বলবেন। কিন্তু সামগ্রিকভাবে আজকে গোটা দেশের সামনে এত বড় বিপদ অতীতে কখনো আসেনি। স্বাধীনতার পরবর্তীকালে গোটা দুনিয়ার সামগ্রিকভাবে যে অতি দক্ষিণ পন্থার উদ্ভব, তারই সূত্র ধরে আমাদের দেশে সাম্প্রদায়িকতার সঙ্গে কর্পোরেটের অর্থাৎ অতি ধনী যারা, তাদের একটা সংমিশ্রণে সরকার চলছে আমাদের দেশে। আপনাদের স্মরণ থাকতে পারে এটা, 14 সালের পরে যখন প্রধানমন্ত্রী আসনে আজকে যিনি আছেন, তিনি শপথ গ্রহণ করার পর মোদি, তিনি বলেছিলেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা। তিনি কি খাচ্ছেন না খাচ্ছেন তো সে তো আপনি আমি জানতে পারছি না, তিনি কি খাচ্ছেন। কিন্তু তার একটা কথা রেখেছেন তিনি, না খানে দুঙ্গা। আজকে গোটা দেশের পরিস্থিতিটা এমন জায়গায় যে সাধারণ মানুষের কাছে তার প্রয়োজনীয় খাদ্য, তার প্রয়োজনীয় পুষ্টি, তার প্রয়োজনীয় জীবন ধারণের অন্যান্য উপকরণ আজ সবকিছু থেকে বঞ্চিত। আমাদের দেশের সমস্ত সম্পদ আজকে লুটেরাদের হাতে। এরা তো পাহারাদার। মোদি বা অমিত শাহ এসব যারা সরকার চালাচ্ছে, মোদি বলেছিল মনে নেই যে হাম চৌকিদার হ্যাঁ, ঠিকই চৌকিদারিত্বই করছেন মোদি, পাহারাদারিত্ব করছেন। কার? মানুষের না। এই লুটেরা যারা গোটা দেশটার সম্পদকে লুট করতে চায়, তাদের পাহারাদার করতেন, তাদের চৌকিদার হিসেবে কাজ করছেন এই আজকের আমাদের দেশের সরকার। সামগ্রিকভাবে এর বিরুদ্ধে যখন মানুষ লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে তার অধিকার বুঝে নিতে চাইছে, তখন বিভাজনের রাজনীতি দিয়ে মানুষকে বিপথে, মানুষকে পরিচালিত করার, মানুষের মগজের দখল নেওয়ার জন্য আজকে নানা সরঞ্জাম, নানা আজকে উপকরণ আজকে সামনে মানুষের সামনে আসা। এই ভয়ঙ্কর বিপদের সামনে আমরা আজকে আমাদের সামনে প্রধান দায়িত্ব, কর্তব্য হচ্ছে এটাই, আজকে গোটা দেশের এই যে কর্পোরেট এবং সাম্প্রদায়িকতার মিশেলে যে সরকার চলছে, এর থেকে দেশকে মুক্ত করা। আমি আর বাড়তি কথায় যাব না। আর আমাদের রাজ্যে যে দুর্নীতির রাজ প্রতিষ্ঠিত হয়েছে, আজকে গণতন্ত্র তো ধ্বংস 11 সালই হয়েছে ক্ষমতায় আসার পরে। ওটা দেশে গণতন্ত্র নেই, সংবিধান চলছে। আমাদের রাজ্যে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে 11 সালের পর থেকে। কয়েক হাজার মানুষ মিথ্যে মামলা টামলা সব জানি আমরা। আজও সেই গণতন্ত্র বিপন্ন। মানুষের অধিকার কেড়ে নেওয়া, মানুষের পাওনা, মানুষের হক আজকে কয়েকজন ব্যক্তির হাতে। এইরকম অতীতে কখনো কোনো ভারতবর্ষের কোনো নজির নেই, পৃথিবীতে আছে গেলে বলতে পারবো না, যে একটা সরকারের একবারে মন্ত্রী থেকে শুরু করে নেতারা হচ্ছে একবারে ক্রিমিনাল কেসে, তারা জেলবন্দি হয়েছেন চুরির অপরাধে, দুর্নীতির অপরাধে। গোটা দলটা, গোটা রাজ্যটা, গোটা সরকারটা একবারে নিচে থেকে ওপর পর্যন্ত সব জানেন আপনারা, আমি বিস্তারিত আলোচনায় যাব। বলে সামগ্রিকভাবে দেশের সরকারের বদল ঘটাতে, এদের ক্ষমতা থেকে অপসারণ করতে, এই কর্পোরেট সাম্প্রদায়িকতার মিশেলে যে সরকার চলছে, লুটেরাদের পাহারাদারের যে সরকার চলছে, আর আমাদের রাজ্যের সামগ্রিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে এবং আমাদের একটা দুর্নীতিমুক্ত বিকল্প সরকার, বিকল্প
মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আমাদের গড়ে তুলতে। কমরেড গৌরী ব্যানার্জি হাজার প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে তার লক্ষ্য, তার স্বপ্ন, তার আদর্শকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, আজকে তার স্মরণ সভায় দাঁড়িয়ে আমি এই আহ্বানই জানাতে চাই, তার জীবনের এই শিক্ষাকে সামনে নিয়ে আজকে সমস্ত প্রতিকূলতাকে ভেঙে আমাদের সামনে এগোতে হবে। আমরা সেই কাজে যদি নিজেদের যোগ্য হিসাবে গড়ে তুলতে পারি, তবেই কমরেড গৌরী ব্যানার্জির স্মৃতির প্রতি আমরা প্রকৃতভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারবো। নিশ্চিত সেই শপথ আমরা এই স্মরণ সভায় আমরা সকলে নেব। কমরেড গৌরী ব্যানার্জি লাল সেলাম, কমরেড গৌরী ব্যানার্জি অমর। এখন আপনাদের সামনে বলবেন আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য কমরেড অমল হালদার। কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের নেতৃবৃন্দ এবং আজকে সভায় উপস্থিত কমরেডগণ ও বন্ধুগণ, আমি সর্বপ্রথম কমরেড গৌরী ব্যানার্জির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা যখন অনেকটা বয়স অল্প, কলেজে যখন পড়াশোনা করি কিংবা একটা ছাত্র সংসদের সম্পাদক ছিলাম শ্যামসুন্দরে, বেশ মনে আছে গৌরী বৌদিকে প্রথম দেখেছিলাম জেলখানাতে, অশোকদাকে দেখতে গেছিলেন। কমরেড বিনয় প্রনাথ, কমরেড দিলীপ দুবে, সদ্য প্রয়াত আমাদের বিশিষ্ট অ্যাডভোকেট স্বপন ব্যানার্জি, এরকম অনেকেই ছিলেন জেলখানায়, কালিদা, সবাই ছিলেন। আমার বাবা জেলে ছিলেন, বাবাকে দেখতে গেছিলাম। তো বাবার সঙ্গে কথা বলাকালীন অশোকদা আমার পরিচয়টা পেয়ে আমাকে খুব ধমকে দিলেন যে বর্ধমান শহরে এইভাবে আসা। সেই সময় দেখেছিলাম গৌরী বৌদিকে এক পলকে। তারপর অশোকদা কিছু কথা বললেন, আমি চলে গেলাম। পরবর্তীকালে যখন আমরা আত্মগোপনে গেলাম, তখন ঘুরতে ঘুরতে কেশবগঞ্জ জটির ফাঁড়ি ঠিক উল্টো দিকে একটা ঘরে, তখন অনেক আত্মগোপনকারীর একটা ঠিকানা ছিল এই ঘর। কমরেড গণেশ, কমলদা, এসব অনেক দেখেছি। অনেক কমরেড ওখানে যেতেন, গৌরীদি খাওয়ার ব্যবস্থা করতেন সবাইকে। এরকম করে কয়েকদিন চলাকালীন একটা ঘটনা, বারে বারে মদনদা বলতেন, নিরুপমদা বলতেন, হাসাহাসি করতেন। বিশেষ করে গৌরী বৌদি থাকলে তাকে তো এই নিয়ে অনেক রাগানোর যে চেষ্টা, সেটা করতেন নিরুপমদা, মদনদা। তো ঘটনাটা, বিষয়টা হচ্ছে এই যে সবাই এখানে খাওয়া দাওয়া করে, প্রতিদিন ডাল ভাত কিচ্ছু জোটে না। তো গৌরী বৌদি চেষ্টা করেছিলেন একটা মুরগি নিয়ে এসে তার মাংস করে সবাইকে খাওয়াবেন, যে কজন ছিলেন। তারপর খেতে দেবার পরে, রান্না করার পর, দুটো ঠ্যাং দুজনকে দেবার পর অনেক ক্ষুণ্ণ হয়ে কড়াইতে আরো দুটো ঠ্যাং তিনি খুঁজছেন। মদনদা জিজ্ঞেস করছেন, কি খুঁজছেন? বলে আরো তো দুটো ঠ্যাং ছিল, আমি খুঁজে পাচ্ছি না। বলে কটা মুরগি ছিল? বলে একটা। বলে একটা মুরগির আবার কটা ঠ্যাং হয়? আপনি দুটো ঠ্যাং খুঁজছেন? এই নিয়ে বহুদিন আকাশ রোডে বিভিন্ন সময় আলোচনার সময় মদনদা বিশেষ করে খুব গৌরী বৌদিকে এসব বলতেন টলতেন, মজা করতেন। সেসব কথা এখন স্মৃতিতে ভাসছে। অসুস্থ হয়েছিলেন, কিন্তু অসুস্থতার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন আমাদের কমরেডরা। একবার আত্মীয়র মতো, কমিউনিস্ট পরিবার, কেউ নেই, অশোকদা নেই, অশোকদার মেয়ে নেই, সবাইকে হারিয়ে কার্যত বৌদি যখন একা, তখন কমরেড দীনেশ, কমরেড দুলাল, কমরেড রাঘতাব, এসব কমরেডরা গভীর রাত্রে ছুটে যাচ্ছেন মিশন, সারা রাত সারাদিন থাকছেন, চলে আসছেন।
প্রতি মুহূর্তে খোঁজ খবর রাখা। আমরা যারা একটু চিকিৎসার সঙ্গে একটু খোঁজ খবর রাখতাম, আমাদেরকে জিজ্ঞেস করতেন, পরামর্শ করতেন। তা ভোলা যায় না যে কমরেডটা শেষ মুহূর্তে, শেষ দিন পর্যন্ত গৌরী বৌদির পাশে দাঁড়িয়েছিলেন। এটাই হওয়া উচিত। অনেকেই জেনে নিন যে শেষ মুহূর্ত পর্যন্ত গৌরীদির জন্য এই কমরেডরা করে গেছেন। পার্টির সমস্ত স্তরে কমরেডরা খোঁজ খবর রেখেছেন। কেউ ছিল না, ছিল পার্টি। এই গৌরী বৌদি যে বিষয়টা নিয়ে একেবারে শেষ দিকে পার্কাস রোডের অফিসেতে খুব উদ্বিগ্নের সঙ্গে একটা কথা যেদিন বলছিলেন, অসুস্থ শরীরটা গেছেন, শরীরটা একটু সুস্থ হলে তিনি বাইরে থাকবেন তো কোনো ব্যাপার না, তিনি অবশ্যই ছুটতেন। কথা হতে হতে হঠাৎ তিনি সব থেকে বেশি করে খুব উদ্বেগ প্রকাশ করলেন যা পশ্চিমবঙ্গে ঘটছে সাম্প্রতিককালে তাই নিয়ে। সেদিন অনেকগুলো কথা বলেছিলেন। আমরা বলছি আমরা কেউ ভালো নেই। আমরা প্রত্যেকটা মানুষের জীবনে একটা প্রতিদিন একটা ভয়, সন্ত্রাস, তার পরিবারকে ঘিরে, নিজের মেয়েকে ঘিরে, কি হবে, কি হতে পারে, একটা প্রচন্ড আমাদের মধ্যে একটা ভীতি আমাদেরকে প্রতিদিন তাড়া করে বেড়াচ্ছে। বিশেষ করে সমস্ত অংশের মানুষ লক্ষ্য করে দেখবেন, মানুষের সমস্যা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু প্রত্যেকের মধ্যে একটা উত্তেজনা, অশান্তি প্রতিদিন মানুষের জীবনকে গ্রাস করছে প্রতিদিন। আজকে মহিলাদের নিরাপত্তা আজকে কোথায়? আজকে গৌরী বৌদির মতো মানুষেরা মহিলাদের নিয়ে একটা মিছিল করে যখন কর্জন গেট বা বিভিন্ন জায়গায় যেতেন, কেউ কেউ মনে মনে ভাবতেন সব কি করছে, কিন্তু সেই মেয়েরাই 14 আগস্ট রাত্রে বর্ধমানের কর্জন গেটে সবাই মিলে জড়ো হয়ে দেখিয়ে দিলেন মহিলারা কি করতে পারে। অনেকেই রাজনৈতিক জীবনে এরকম বিশাল সমাবেশ 14 আগস্ট রাত্রেবেলা কর্জন গেটে দেখেননি। শুধু কর্জন গেট না, গোটা পশ্চিমবঙ্গে প্রায় সমস্ত জেলা শহরে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা বিভিন্ন জায়গায় জমায়েত হয়েছেন, সবাই মিলে একটা প্রতিবাদ, অভয়ার বিচার চাই। প্রত্যেকের মুখে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। পশ্চিমবাংলার বুকে কি মারাত্মক ঘটনা ঘটে গেল, কোনো বিচার হলো? কোনো বিচার হলো? আজকে প্রতিদিন সংবাদপত্র বা টিভিতে যখন দেখেন, এটা ওরাই চায় যে দীর্ঘদিন দেখতে দেখতে মানুষের স্মৃতি থেকে আস্তে আস্তে সব চলে যাবে, একটা সময় বিরক্ত বোধ করবে। এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। আজকে কি চলছে গোটা বিষয়টা নিয়ে? একজন মাত্র দোষী, একটার পর একটা পরীক্ষা নিরীক্ষা বলছে অনেকগুলো মানুষ যুক্ত ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে রক্ষা করতে গেলেন কেন? তাদেরকে বাঁচাতে গেলেন কেন? আজকে বাচ্চা বাচ্চা ছেলে ফিলে তাদের মধ্যে একটা আলোচনা হয়, তাদের মধ্যে প্রতিবাদী কণ্ঠ, তারাও বলছেন একজন তো ছিলেন না, আরো তো অনেকেই ছিলেন, তাদেরকে রক্ষা করলেন। সেই মানুষগুলো জেল থেকে ছাড়াবার জন্য ব্যবস্থা করলেন। একজনকে যাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তা এক্ষুনি ফাঁসি চাই। কেন এক্ষুনি ফাঁসি চাইছেন কেন? আবার যখন আপনি বলছেন আমার হাতে থাকলে আমি ফাঁসি দিয়ে দিতাম, ভাবতে পারেন কথাটা, আমার হাতে থাকলে আমি ফাঁসি দিয়ে দিতাম, আমি ফাঁসি চাই। তার মুখটা যেন সারা জীবনের মতো বন্ধ হয়ে যায়। এমন একটা সময় আসবে যেদিন সে মুখ খুলে সত্যি কথা বলবে, সেই পরিবেশ যদি কোনোদিন আসে, পশ্চিমবাংলার জনগণ সবটা জেনে যাবে, তাই মুখটা চাপা দেওয়ার জন্য ফাঁসি দিয়ে দাও। কি ভাবতে পারেন?
এই ঘটনাটা কি আমাদের প্রত্যেকের নাড়া দেয় না? আমাদেরকে ভাবায় না? দুদিন 4 দিন কিছু কর্মসূচি নিলাম, শেষ করে ফেললাম, জমায়েত করলাম, তাতেই সব শেষ। এটা মনে রাখবেন, আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে যা নাড়া খেয়েছিল, আগামী দিনে এই আন্দোলনকে অভয়ার বিচারের জন্য, যে আন্দোলনকে জাগিয়ে রাখা, সজীব থাকার জন্য আমাদের প্রত্যেকটি মানুষকে আমাদের এগিয়ে আসা উচিত। কারো তো নিরাপত্তা নেই। বাড়িতে কোনো মেয়ে থাকলে, আজকে যে দলেরই হোক, যে কোনো রাজনৈতিক দলেরই হোক, মেয়ে যদি বড় হয়, মা কি মনে করেন তার মেয়েটা খুব নিরাপদ? মায়ের বুকটা ঠিপ ঠিপ করে না? কলেজে ইউনিভার্সিটিতে পড়লে মেয়ে যদি আসতে একটু দেরি হয়, 5 বার করে টেলিফোন করেন, মা কোথায় আছিস মা, কোথায় আছিস মা? তারপর যতক্ষণ পর্যন্ত মেয়েটা টোটো থেকে না নামছে, ততক্ষণ মাকে দুশ্চিন্তা, মায়ের মধ্যে অজস্র খারাপ চিন্তা, কুচিন্তা মাকে ছিঁড়ে খেলে। মেয়ের মুখটা দেখার পর মা সান্ত্বনা পায়। এটাই তো চলছে গোটা পশ্চিমবঙ্গ। আজকে নিজেরা দেখছেন না, কারো জীবন নিরাপদ হতে পারে না। একটা দেশের যদি শিক্ষা সংস্কৃতি সব ধ্বংস হয়ে যায়, কি করে আপনি নিরাপদ থাকবেন? আজকে পশ্চিমবাংলার যে সভ্যতা আজকে কোথায় পৌঁছে গেছে, আমি গোটা ভারতবর্ষের কথা ছেড়ে দিলাম, অতটা যাচ্ছি না। আজকে কেউ নিরাপদ থাকতে পারবেন শিক্ষা যদি ধ্বংস হয়ে যায়? আপনারা অনেকে বুকে হাত দিয়ে বলুন, আমাদের বিরোধী হতে পারেন, বুকে হাত দিয়ে বলুন, বামফ্রন্টের আমলে শিক্ষার যে পরিবেশ ছিল, সেই পরিবেশ আজকে পশ্চিমবাংলায় আছে? আজকে যে ছাত্রদের পড়াশোনার প্রতি সে আগ্রহ আপনারা দেখেন, কলেজে কলেজে যান, কেমিস্ট্রি ফিজিক্স থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব সাবজেক্টের আসন সব ফাঁকা। একসময় সব লাইন পড়ে যেত ভর্তি হওয়ার জন্য, এখন আর নাই। আজকে দেখবেন একটা পড়াশোনার পরিবেশ ছিল প্রত্যেকটা ঘরেতে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় সারা রাত ছাত্ররা পড়ছে, পড়াশোনা করছে, একটা অদ্ভুত পরিবেশ। এখন আর সেই পরিবেশ নেই। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটা বিরাট সংখ্যক ছাত্র এবার পরীক্ষায় বসবে না, পরীক্ষার্থী নেই। যতদিন যাচ্ছে পরীক্ষার্থী শেষ হয়ে যাচ্ছে, স্টক শেষ হয়ে যাচ্ছে। প্রায় 6 থেকে 7 হাজার স্কুলে কোনো টিচার নেই, ছাত্র নেই। 8 হাজার থেকে 9 হাজার স্কুল বন্ধ হয়ে গেল। আগামী দিনে আরো স্কুল বন্ধ হবে। আজকে মোবাইলের কত বেশি আসক্তি ছেলেপিলেদের বাড়ানো যায়, সেই চেষ্টা চলছে নানা দিক থেকে। 10টা বন্ধু একসঙ্গে বসে থাকলে কেউ কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে চর্চা করে না, সব মোবাইল নিয়ে বসে থাকে। 10 জনা 10টা মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করে, কিন্তু কোনো রকম কোনো চর্চা তারা করে না। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক মদের দোকান হবে। গোটা রাজ্য এখন দাঁড়িয়ে আছে মদের উপরে, রাজস্বের উপরে। বাচ্চা বাচ্চা ছেলেরা সব মাতাল হয়ে যাচ্ছে। 11-12 পরে সব কোল্ড ড্রিঙ্কসের বোতলে মদ নিয়ে বিভিন্ন জায়গাতে লুকিয়ে সব মদ খাচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? এই অবস্থা চলতে শুরু করলে কোথায় যাবে যদি শিক্ষা সংস্কৃতি সব ধ্বংস হয়ে যায়? আজকে রবীন্দ্রনাথের চর্চা সব শেষ, বন্ধ হয়ে যাচ্ছে। আজকে সুনীল চৌধুরী শতবর্ষ নিয়ে কত কর্মসূচি, কত ছেলের কত আগ্রহ থাকা উচিত, নেই। মুসলিমের কিছু মানুষ তারা ছুটে যাচ্ছে। একসময় হতো বর্ধমান শহরে কত চমৎকার চমৎকার গ্রুপ থিয়েটার, নাটক, কত রকম কম্পিটিশন হতো, এখন আর নেই। এখন যা চলছে সবকিছুর মধ্য দিয়ে যা শিখেছি সবকিছুকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, সব চর্চা বন্ধ হয়ে যাচ্ছে। কি হবে এসব যদি চলতে শুরু করে? তাহলে আগামী প্রজন্মের ভবিষ্যৎটা কি? আমার আপনার সন্তান, নাতি নাতনি, তাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ চাকরি বাকরি তো হবে না,
কোনো চাকরি বাকরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন তো মুখ্যমন্ত্রী প্রায় বলছেন চায়ের দোকানে লাভ অনেক বেশি, প্রতিদিন বোঝাচ্ছেন লেখাপড়া শিক্ষা কোনো দরকার নেই, চায়ের দোকান করুন। কি হবে? আমরা বলছি খুব উদ্বেগজনক অবস্থাতে আমরা সবাই দাঁড়াচ্ছি গোটা সমাজ জীবন সম্পর্কে। গরিব গরিব মতো মানুষেরা মিটিং করতেন, মিছিল করতেন, মহিলাদের কাছে কিছু কথা বলতেন। জিনিসপত্রের দাম কত বাড়ছে মারাত্মক, টাকার দাম কত হুড়ুর করে কমে যাচ্ছে। আজকে টাকার কোনো মূল্য নেই। আজকে প্রতিদিন আমাদের জীবনে কি দুর্বিষহ জীবন হয়ে যাচ্ছে, কারো কোনো চাকরি নেই। সব নিয়ে তারা বোঝাতেন। এরকম বোঝানোর জন্য একটা যে মানুষ খুব সহজে মানুষকে আকর্ষণ করতে পারেন, সেই মানুষ চলে গেল। আমাদের এখন প্রতিদিন কত হিসেব করতে হচ্ছে। কত মানুষ কত জায়গায় দাঁড়িয়ে একটু বসে বসে সেই চর্চা আলোচনা তো করার জায়গা নেই। এক সময় পাড়ার থেকে রোয়াকে বসে কত রকম চর্চা হতো, এখন আর দেখবেন সেই পরিবেশ নেই। এই কামানতলায় যখন খেপুদা ছিলেন, আমি মদন রায়, বিবেকম চৌধুরী, ওদিকে তাপসদা, এরকম করে কত মানুষ এইখানে রাত্রি 8টা-10টা পর্যন্ত চায়ের দোকানে বসে গল্প করেছি। কত আড্ডা, সেই আড্ডায় কত রকম আলোচনা হতো। আজকে সেসব আড্ডা আর নেই। সবাইকার হাতে একটা ফোন, তারা নিয়ে বসে আছে, নিজের নিজের মতো করে চলছে। আজকে নানা জায়গায় যদি সেই ডিসকাশনগুলি সামনে আসতো, তাহলে মানুষকে উদ্বেগ প্রকাশ করে একটা কথা বলতো না। রাজ্যের সিআইডি তাকে টোটাল কন্ট্রোল করে আমাদের রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী। তেমনি সিবিআই তাকে কন্ট্রোল করছে কে? নরেন্দ্র মোদী। তিনি মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য ঠিক করে দিয়েছিলেন রাজ্যিকরের ঘটনা, কিচ্ছু করা হবে না। বেকসুর খালাস করার জন্য সিবিআই সেই পথেই চলল। যেভাবে কলকাতা পুলিশ গোটা ঘটনাকে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, সিবিআই তার গভীরে গেল না। কলকাতা পুলিশের রাস্তায় হাঁটলো, তা হচ্ছে সিবিআই। মানুষের কার ওপর আস্থা থাকবে বলুন তো? একটা কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর, এক সময় তার কত বিশাল নাম। সিবিআই নাম শুনলে অনেকে কত সাংঘাতিক ভাবে সব ভীত সংপ্রস্তুত সিবিআই, ইডি, আজকে সব জলভাগ। আমাদের সিঙ্গুরে আপনাদের মনে থাকা উচিত, একটা মিথ্যা মামলায় সুমিত দত্তকে গ্রেপ্তার করেছিল এই সিবিআই, এবং তাকে নার্কোটিক্স দিল্লিতে নিয়ে যেয়ে এমন ইঞ্জেকশন দিয়েছিল, সুমিত দত্তর গোটা শরীর কার্যত হচ্ছে ঘায়ে রক্ত পুঁজ। দেখেছি সেই দৃশ্য, গোটা শরীরটা কার্যত রক্ত পুঁজে ভর্তি হয়ে গেছিল। শেষ দিন পর্যন্ত সুস্থ হতে পারলেন না। তাহলে একটা মিথ্যা মামলায় একটা বয়স্ক মানুষ সুমিত দত্তকে সিবিআই এইরকম ভাবে ওষুধ প্রয়োগ করে তার জীবনটাকে ধ্বংস করতে পারে। আজকে যারা সিবিআই যারা গ্রেপ্তার হচ্ছেন, তাদের জায়গা হচ্ছে হাসপাতাল, প্রতিদিনই অসুস্থ হচ্ছেন, জেলখানায় বহাল তবিয়তা থাকছেন। কই সত্য স্বীকার করার মতো সুমিত দত্তর প্রতি যে আচরণ করেছিলেন, সেই আচরণ তো আজকে তৃণমূলের বহু দুর্নীতিগ্রস্ত চোর কোটি কোটি টাকা যেখান থেকে উদ্ধার হয়, সত্য উদ্ধার করার জন্য কাউকে তো দেখলাম না একটা ব্যবস্থা নিতে। সেদিন সুমিত দত্তর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন, আজকে কি করলেন আপনারা? একটার পর একটা লোক জামিনে খালাস পেয়ে যাচ্ছে। সিবিআই সম্পর্কে মানুষের আস্থা কমছে। আজকে পশ্চিমবাংলায় যারা বিজেপির নেতারা অনেক সময় চোখ বড় বড় করে এমন ভাবে গোটা ব্যাপারটাকে বলার চেষ্টা করেন, যেন মনে হচ্ছে যে সিবিআই একটা সাংঘাতিক সংস্থা, নিরপেক্ষ সংস্থা, সবকিছু ঠিক করে দেবেন। আজকে তাদেরও মুখে ঝামা ঘষে দিয়েছে সিবিআই।
আজকে সেই বড় মুখ নিয়ে কথা বলতে পারে না। নরেন্দ্র মোদী পরিচালনা করেন, তারাই মমতা ব্যানার্জিকে বাঁচাবার ব্যবস্থা করে দিয়েছেন, যাতে সন্দীপ ঘোষ বাঁচা যায়, যাতে বাকি যারা আছে অপরাধী, অনেকগুলো অপরাধী আছেন, তাদের সবাইকে বাঁচাবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সিবিআই, যার প্রতি আমাদের অগাধ আস্থা ছিল এক সময়তে। আজকে সেই মানুষের কাছে প্রশ্ন দেখা দিয়েছে। এই প্রশ্নগুলো ওঠা উচিত, নিজের বোনকে একবার জিজ্ঞেস করা উচিত। কালকে আপনি চায়ের দোকানে রাস্তার মাঝখানে 5টা কথা বলতে আপনি পারবেন না, কিন্তু একটু ভাবুন, একটু ভাবার চেষ্টা করুন, কোথায় যাচ্ছে আমাদের এই সমস্ত তদন্ত সংস্থা, কাদের দ্বারা পরিচালিত হয়। এদের কোনো নিরপেক্ষতা বলে কোনো জিনিস নেই। বিচার ব্যবস্থা সম্পর্কে আমরা দীর্ঘদিন ধরে বলি, এই বিচার ব্যবস্থা আমাদের দেশে কখনো সেই নিরপেক্ষ হতে পারে না। বহুদিন আগে এক কার্ল মার্কস বলে গেছে। আজকে কি হলো, সুপ্রিম কোর্ট কলকাতা থেকে মামলাটা ছিনিয়ে নিয়ে চলে গেলেন সুপ্রিম কোর্টে। 3-4টে ডেটেতে এমনভাবে দেখাবার চেষ্টা করলেন যেন সুপ্রিম কোর্ট একটা দারুণ কিছু করবেন, কিচ্ছু করলেন না। সব প্রশ্ন আজকে মানুষের মধ্যে অনেক রকম প্রশ্নের জন্ম দিয়ে গেল। এক সময় যারা রাস্তায় নেমেছিলেন তাদেরকে বলছি রাস্তায় আমাদেরকে নামতে হবে। প্রতিদিন আমাদের জীবনের যন্ত্রণা প্রতিদিন বাড়ছে আমাদের যন্ত্রণা, খাওয়া পড়ার সমস্যা আমাদের জীবনে বাড়ছে। আগামী দিনে দুটো ভাত খেতে পাবো না। আজকে কেন্দ্র সরকার যেসব আইন টাইন করছেন, মাথায় রেখে দিন রেশন ব্যবস্থা ভবিষ্যতে কার্যত বন্ধ হয়ে যাবে। নরেন্দ্র মোদী যতই বুক চাপড়ে বলুন কেন, 2000 সালের মধ্যে আমরা এত হব, 5 নম্বর 6 নম্বর স্থান। 127টা দেশের মধ্যে এখন 113-14 নম্বর স্থানে পৌঁছে গেছি। ক্ষুধা, এত ক্ষুধা ভারতবর্ষে, একটা বিশাল সংখ্যক মানুষ রাত্রেবেলা না খেয়ে ঘুমতে যায়। এটা আমরা বলছি না, বিশ্বের ক্ষুধা সূচক সংস্থা তারাই বলছেন ভারতবর্ষের অবস্থা প্রতিদিন খারাপের দিকে যাচ্ছে। অর্থনীতি ভেঙে চুরমার হয়ে যাবে। মাত্র মুষ্টিমেয় কয়েকটা কর্পোরেট, তাদের রক্ষার জন্য নরেন্দ্র মোদীর সমস্ত পরিকল্পনা ভাবনা, তার স্বার্থ হচ্ছে পররাষ্ট্রনীতি। আদানিকে যে ভালোবাসবে সেই দেশকে ভালোবাসবেন মোদীজি, আম্বানিকে যে সুযোগ দেবে, যে পৃথিবীর কোনো দেশ তাকে সুযোগ দেবেন, তা হচ্ছে নরেন্দ্র মোদী। আদানি আম্বানির স্বার্থে হচ্ছে পররাষ্ট্রনীতি, সব কিছু তাদের স্বার্থে। ব্যাংকে টাকা ছাড়, লক্ষ লক্ষ কোটি টাকা, বহু তথ্য বেরোয়, তাতে দেখেন আপনারা সেই টাকা ছাড় দিয়ে দিচ্ছে। সব থেকে কষ্ট আজকে গরিব মধ্যবিত্ত মানুষের, কি করে চলবে? যেসব আইন টাইন হচ্ছে তাতে তো আপনারা দেখছেন ভবিষ্যতে যারা কলকারখানায় কাজ করছে তারা 8 ঘন্টা না, তাদেরকে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা খাটতে হবে। যে কোনো সময় ছাঁটাই হবে, যে কোনো সময় ছাঁটাই। কারো কোনো কাজের নিরাপত্তা নেই, সামাজিক সুরক্ষা বলতে কোনো কিছু নেই। আমাদের এই পশ্চিমবঙ্গে কোনো ন্যূনতম মজুরির কোনো ব্যাপার নেই। গোটা দেশে কি হবে? প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে কাজের সন্ধানে বাইরে, পরিযায়ী শ্রমিক। পশ্চিমবাংলায় কোনো কাজ নেই, সব চলে যাচ্ছে বাইরে দুটো খাবারের সন্ধানে। কল্পনা করতে পারবেন না, মধ্যবিত্ত ঘরের ছেলে, বিএসসি পাস করেছে, আজকে তার চাকরি নেই। সেও আজকে কাজ করতে যাচ্ছে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে কিংবা পাঞ্জাবে, ক্ষেত মজুরির কাজ, ধান রোয়ার কাজ করতে যাচ্ছে বাইরে। কি হবে? গোটা দেশটা আজকে আস্তে আস্তে তছনছ হয়ে যাচ্ছে। শ্রমিক বলুন, কৃষক বলুন, সমাজের সর্বস্তরের মানুষের জীবনে একটা মারাত্মক যন্ত্রণা। মুষ্টিমেয় কয়েকটা চোর জোচ্চোর তৃণমূল কংগ্রেসের লোক, যারা এই সময়ের মধ্যে প্রচুর টাকা কামিয়েছেন, কথায় কথায় টাকা, তারা দিব্যি সুখে আছে। বাকি সমস্ত মানুষের জীবনে একটা অস্থিরতা। আজকে কর্জন গেট থেকে শুরু করে রাজবাড়ির উত্তর ফটক পর্যন্ত আপনি যান, সব দোকান খোলা আছে, খদ্দের নেই।
মানুষের হাতে টাকা পয়সা নেই, মানুষের কেনার ক্ষমতা প্রতিদিন কমে যাচ্ছে, যার ফলে দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব আজকে শেষ হয়ে যাচ্ছে। কি হবে? একটা তো প্রতিবাদ করতে হবে। সে প্রতিবাদের জন্য আমরা প্রতিদিনই রাস্তায় আছি। কমরেড গৌরী বৌদির মতো মানুষেরা আমাদেরকে অনেক, আমরা অল্প বয়স তখন থেকে সব দেখছি, শেখাচ্ছেন। বর্তমান শহরে এই সময়টার মধ্যে বহু কমরেডকে আমরা হারালাম, অনেক কমরেড চলে গেল আমাদের কাছ থেকে, যাদের যাবার কথা নয়। অল্প বয়সে হঠাৎ স্ট্রোকে মারা গেল এমন কমরেড, মূল্যবান কমরেডকে আমরা এই সময়ের মধ্যে হারিয়েছি। গৌরী বৌদি এই প্রজন্মের আরেকজন মানুষ, তিনিও চলে গেলেন। প্রকৃতির নিয়মে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। নতুন যারা আসছেন তারা দায়িত্ব নিচ্ছেন, কাজ করছেন, লড়াই করছেন, সংগ্রাম করছেন। সংগ্রাম এগুবেই, কেউ ঠেকাতে পারবে না। যারা মনে মনে ভাবছেন কি হবে, কোথায় যাব, অনেকের মধ্যে একটা দুশ্চিন্তা প্রতিদিন মনে হচ্ছে, আমরা বলছি কোনো চিন্তা করবেন না, মানুষ এগিয়ে আসবে, যন্ত্রণা বাড়বে। যতই মানুষকে স্বার্থপর সুবিধাবাদী ভাবনা মানুষের মধ্যে ঢুকিয়ে দেবার চেষ্টা করুক না কেন, আমি বাঁচলে বাপের নাম, পৃথিবীর কারো কথা ভাবতে হবে না, এই মনোভাব তৈরি করা শত প্রচেষ্টা সত্ত্বেও মানুষ রাস্তায় নামবে। কেউ ভাবতে পারেনি 14ই আগস্ট করজন গেটে যে কোনোদিন মিছিলে যায় না, যে কোনোদিন মিটিংয়ে যায় না, সেও পর্যন্ত করজন গেটে তার সন্তান মেয়েকে নিয়ে ছুটছে করজন গেট। এমন দৃশ্য কেউ কখনো কল্পনা করেনি। সেরকম লড়াই আসবে, মানুষ রাস্তায় নামবে। রাস্তায় নামবার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। আজকে যে ঘটনাগুলো ঘটছে সব স্মৃতিতে প্রতিদিন ধরে রাখতে হবে, ভুলে যাবেন না। আমরা বলছি গৌরী বৌদির মতো মানুষ আজকে নেই, আস্তে আস্তে অনেকেই চলে যাবে, কিন্তু যারা আছি সবাই মিলে আমাদেরকে আরো বেশি সংগঠিত হওয়া দরকার। সবাই মিলে মানুষের সঙ্গে সংযোগ সম্পর্ক আরো বেশি বাড়ানো আমাদের দরকার। মানুষের সুখ দুঃখের সাথী হওয়া আমাদের একান্ত দরকার। সেই পথে আমরা চলছি। আমাদের যে সম্মেলনগুলোতে হচ্ছে, সেই সম্মেলনগুলোতে আমাদের কমরেডরা গভীর আত্মসমালোচনা সুরে সেই কথাটাই বলার চেষ্টা করছেন, কেমন করে সম্পর্কগুলোকে আবার আগের মতো আমরা ঠিকঠাক করতে আমরা পারি। আমরা পারবো, আমরা পারবো। একটা উন্নত আদর্শ নিয়ে আমরা চলার চেষ্টা করি। যারা 34 বছরের বামফ্রন্ট বলে চিৎকার করেন, তাদেরকে বলি 34 বছর বামফ্রন্টে কিন্তু এইসব ছিল না। আজকের প্রজন্ম 34 বছর বামফ্রন্ট সম্পর্কে তারা কিছু জানে না। দয়া করে বলি, নিজের সন্তানকে, নিজের নাতিকে 34 বছর আগে কেমন পশ্চিমবাংলাটা ছিল একটু শেখান, একটু বোঝানো উচিত। নিজের বাড়ি থেকে সবটা শিক্ষা দেওয়া উচিত। কি ছিল ওটা পশ্চিমবঙ্গে, আর কি চলছে আজকে পশ্চিমবঙ্গে। একটা অল্প বয়স্ক ছেলে যেন মনে না করে এটাই ছিল 34 বছরের নাম। 34 বছরে এসব ছিল না। গণতন্ত্র ছিল, মানুষ স্পষ্টভাবে কথা বলতে পারত, প্রতিদিন স্কুলের সংখ্যা বাড়ত, ছাত্রছাত্রীদের পড়াশোনা বাড়ত, মাস্টারমশাইদের একটা শ্রদ্ধা পেতেন। সবকিছুর মধ্যে দিয়ে 34 বছর একটা সময় পেরিয়ে গেছে। শেখান, বোঝান। না শেখালে বাচ্চারা শিখবে কি করে, নতুন প্রজন্ম শিখবে কি করে। এটা নির্দিষ্ট আমাদের কয়েকটা লোকের কাজ নয়, আপনাদেরও কাজ, পরিবারেরও কাজ। আস্তে আস্তে একটা মনোভাব, মন তাদের তৈরি করুন। কেমন ছিলেন জ্যোতি বসু, সেই সময়ের অবস্থাটা কি ছিল, কেমন ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ছিলেন, কি চেয়েছিলেন তিনি পশ্চিমবঙ্গে। বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভাকে সরানোর জন্য সমস্ত ষড়যন্ত্র কিভাবে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের মাটিতে, আপনি তো জানেন।
আপনি তো জানেন কায়েমি স্বার্থে সেই ষড়যন্ত্রের বিষয়গুলো একটু বলে বলে বোঝান, বাচ্চাদের বোঝান। এই বর্তমান শহরে হেলথ সিটি তৈরি করার জন্য কমরেড নিরুপম সেন সহ অনেক মানুষ বর্তমানকে একটা নতুন ভাবে তৈরি করার যে একটা পরিকল্পনা তারা করেছিলেন, তার কি বিষয়গুলো ছিল, কেমন পরিকল্পনা ছিল, সেই সবগুলো নিয়ে আপনারা যারা জানেন তারা একটু বোঝাবেন, বলা উচিত। তবেই আমাদের দেশের নতুন প্রজন্ম সব শিখতে পারবে। নতুবা 34 বছরের বামফ্রন্ট করে কেউ যখন চিৎকার করে, তখন আমাদের দেশের কিছু ছেলে মেয়ে মনে করে বোধহয় সেই রাজত্বটা ছিল খুব খারাপ, কিন্তু রাজত্বটা যে অত্যন্ত ভালো ছিল। আজকে যারা বয়স্ক মানুষ তারা ভালো জানেন, দুটো রাজত্বকে যখন পাশাপাশি দাঁড় করান তখন মনে হয় সেই সময়টাই সব থেকে ভালো ছিল, সেই যুগটাই সব থেকে ভালো ছিল। এই বার্তা আমাদের নিয়ে যেতে হবে। গৌরী বৌদি চলে গেছে, যে কমরেডরা তার শেষ মুহূর্ত পর্যন্ত সেবা শুশ্রূষা সবকিছু করেছে। আজকে পার্টি কমরেডরা সবাই দৌড়ে এসেছেন, অসুবিধা নেই। এরকম একটা পরিবার, যে পরিবারের আন্তরিকতা, ভালোবাসা, কমরেডদের জন্য কাজ করা, সমস্ত কিছু আমরা কাছ থেকে আমরা দেখেছি, কিছু শিক্ষা নিয়েছি। সেইভাবে আজকের প্রজন্ম শিখুক মানুষকে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের দায় বিপদে দাঁড়ানো। এইরকম একটা দৃষ্টান্ত যেন অশোকদা, গৌরী বৌদির কাছ থেকেও তারা শেখেন। অবশ্যই আমরা ফিরে আসবো সেই জায়গায়। চোরা সারা জীবন এইরকম তাণ্ডব নৃত্য করবে আর জনগণ চুপচাপ করে তাকিয়ে দেখবে, তা হয় না। প্রতিবাদ, তারপর প্রতিরোধের মেজাজ একদিন পশ্চিমবঙ্গের বুকে গড়ে উঠবেই, কেউ ঠেকাতে পারবে না, এটা মাথায় রেখে দেবে। আজকে সেইখানে আমরা যেন একজন আমরা তার কাণ্ডারি হতে পারি, সাথী হতে পারি, সেই ভূমিকা আমরা নিতে পারি। আজকে গৌরী বৌদির এই স্মরণ সভায় দাঁড়িয়ে আমরা সবাই সেই মনে মনে শপথ নিয়ে এখান থেকে ফিরে যাব। আমরা কিছু হলব না, আমরা এগোবই। একসময় যে নেতৃত্ব বামফ্রন্টের স্বপ্ন দেখেনি, যুক্তফ্রন্টের স্বপ্ন দেখেননি, এই বিধান চৌধুরী, এই সাহেদুল্লাহ সাহেব, এইসব মানুষরা কেউ কখনো দেখেনি। হরেকৃষ্ণ কোনার থেকে শুরু করে বহু নেতা কাজ করে গেছেন। তারা বর্তমানে শিবশঙ্কর চৌধুরী, কালো চৌধুরী কখনো সব যুক্তফ্রন্ট আসবে না আসবে কিচ্ছু বুঝতেন না, কাজ করে গেছেন মানুষের জীবনে। আর আমরা একটু হাঁপিয়ে উঠবো তা হতে পারে না, আমাদের কাজ করে যেতে হবে। সেই কাজ হচ্ছে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক। সেই কাজটা করার ক্ষেত্রে আমাদের সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আমাদের পাশে দাঁড়াবেন, এই আশা করে গৌরী বৌদি, কমরেড গৌরী ব্যানার্জির স্মৃতির প্রতি আরেকবার গভীর শ্রদ্ধা নিবেদন করে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন এই স্মরণ সভায়, আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। কমরেড গৌরী ব্যানার্জি, লালসেলা। আন্তর্জাতিক সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের এই স্মরণ সভার কাজ শেষ হবে। আমি তার আগে আপনাদের যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমাদের এই স্মরণ সভার পরিবেশকে রক্ষা করার জন্যে, সবার কাজ চালাতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুই নেতা কমরেড অমল হালদার এবং অচিন্ত মল্লিককে তাদের বক্তব্য রাখার জন্য। এবং একটি আবেদন আপনাদের কাছে রাখছি, আগামীকাল 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সংবিধান রক্ষারও দিবস। কালকে বীরহাটা থেকে কার্জন গেটের দিক পর্যন্ত, মারমতলা পর্যন্ত একটা মানববন্ধন কর্মসূচি হবে। আমরা আবেদন করব যারা এখানে উপস্থিত আছেন এবং যারা নেই তাদের সকলের কাছেই যাতে কালকে আগামী 4টের সময় সকালে উপস্থিত হন এবং নিজ নিজ জায়গায় মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এখন আন্তর্জাতিক সঙ্গীত যারা গাইবেন তাদের এখানে আসার জন্য অনুরোধ করছি। কমরেডস, আপনারা যারা আন্তর্জাতিক সঙ্গীত জানেন আমাদের সাথে গলা মেলাবেন।
জাগো জাগো সর্বহারা অনশন বন্দে কৃতদান শ্রমিক দিয়াছে আজ সারা উঠিয়াছে মুক্তির আশা সনাতন জীর্ণ কুয়াচার চূর্ণ করি জাগো জনগণ ঘোষাও এ দৈন আহাকার জীবন মরণ করি পণ সে যুদ্ধ শুরুয়াত কমরে এসো মোরা মিলি একসাথ সে যুদ্ধ শুরুয়াত কমরে এসো মোরা মিলি একসাথ গো ইন্টারন্যাশনাল মেরা বিমান বোঝা কমরেড গৌরী ব্যানার্জি লাল সালাম, লাল সালাম, লাল সালাম। কমরেড গৌরী ব্যানার্জি অমর রহে, অমর রহে, অমর রহে। গৌরী ব্যানার্জি তোমার অসাধ্য কাজ আমরা সমাপ্ত করবই করবো। করবই করবো।